তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে গতিবিদ্যা। সো গতিবিদ্যাটা আসলে কিসের পার্ট? তো আমরা বেসিক্যালি শুরু করব হচ্ছে একটু ব্রড স্কেলে যদি চিন্তা করি, আমরা আসলে মেকানিক্স নিয়ে আলোচনা শুরু করব। ইন্ট্রোডাকশন টু মেকানিক্স। তো মেকানিক্সের বাংলা হচ্ছে বলবিদ্যা। মেকানিক্সের বাংলা কি? বলবিদ্যা। সো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে বলবিদ্যার দুইটা পার্ট। একটাকে বলা হয় স্থিতিবিদ্যা, বলবিদ্যার আরেকটা পার্টকে বলা হয় গতিবিদ্যা। ব্যাপারটা হচ্ছে একটা বস্তুর কয় ধরনের অবস্থা থাকতে পারে বলো দেখি। সাধারণত 3 ধরনের, আর 4 তিন ধরনেরও ধরনের কেমন হতে পারে, প্লাজমা কেমন? অবস্থা সহ। আচ্ছা, আমি আসলে ওই ফিজিক্সের সেন্স থেকে বললাম আর কি। প্রশ্নটা ছিল ফিজিক্সের সেন্স থেকে হচ্ছে এরকম যে একটা বস্তু স্থিতিশীল হইতে পারে অথবা বস্তুটা গতিশীল হইতে পারে, ঠিক আছে? এখন তোমরা হয়তো বা কেউ কেউ বলতে পারো ভাই কোনো কিছুই তো স্থির না, সবকিছুই তো একজন আরেকজন সাপেক্ষে ঘুরতেছে, তাহলে পরম স্থিতিশীল বলতে তো কিছু নাই, তাহলে স্থিতিবিদ্যা কেমন? তো আমরা এখানে বেসিক্যালি বলবিদ্যার এই চ্যাপ্টারটাতে আমরা সাপেক্ষ মানে একটা রেফারেন্স ফ্রেম, কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছুকে স্থিতিশীল অথবা গতিশীল এই জিনিসটা ধরে আর কি আমাদের কাজগুলো করবো। সো কোনো কিছুর সাপেক্ষে আমাদের বস্তুটা কি হইতে পারে, আমরা যে বস্তু নিয়ে কথা বলবো সেই বস্তুটা আইদার গতিশীল হইতে পারে অথবা সে স্থিতিশীল হইতে পারে। একটা বস্তু গতিশীল হওয়া অথবা ওই বস্তুটার স্থিতিশীল অবস্থা থাকা, এই জিনিসটা কিন্তু ডিপেন্ড করে বলের উপর। কোনো বস্তুর উপর যখন বল ক্রিয়া করে তখন সে আইদার গতিশীল বস্তু স্থির হবে অথবা স্থির বস্তু গতিশীল হবে। তার তার মানে একটা বস্তুর উপর যে দুই ধরনের অবস্থা তৈরি হয় বলের কারণে, বলের প্রভাবে একটা বস্তুর উপর যে দুই ধরনের অবস্থা তৈরি হয় সেটাই হচ্ছে, একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে গতিবিদ্যা। বলের কারণে যদি কোনো বস্তুর উপর স্থিতিশীল অবস্থা তৈরি হয় অথবা যতভাবে স্থিতিশীল অবস্থা তৈরি হয় সেগুলো আমরা আসলে যেই পড়ালেখার মধ্যে শিখি সেটাকে বলি আমরা স্থিতিবিদ্যা। ইংরেজিতে বলা হয় স্ট্যাটিস্টিক্স, সরি স্ট্যাটিক্স। স্ট্যাটিস্টিক্স মানে তো পরিসংখ্যান, কি বলতেছি, স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স আর কোন বস্তুর বলের কারণে যে গতিশীল অবস্থা তৈরি হয় এগুলা নিয়ে যে আলোচনা করা হয় যে শাখার মধ্যে সেটাকে বলা হয় ডাইনামিক্স। আর টোটাল জিনিসটাকে বলা হয় হচ্ছে মেকানিক্স। ক্লিয়ার? এখন আমাদের যে সিলেবাস দেওয়া আছে শর্ট সিলেবাসটা, এখন আমি এটাও শিওর না যে তোমাদের আলটিমেটলি শর্ট সিলেবাসটাও কাজে লাগবে কিনা। তোমাদের শুনতেছি আমি যে তোমাদের অটোপাস দিয়ে দিতে পারে, কারণ এখন যেহেতু করোনার প্রকোপ আবার বাড়তেছে তো তোমাদের হয়তো বা অটোপাসও দিতে পারে। তো অটোপাস দিলে তো আর শর্ট সিলেবাস লং সিলেবাস বলতে কিছু নাই, তোমাদের সবই পড়তে হবে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য। আর যদি অটোপাস না থাকে সেই ক্ষেত্রে তোমাদের সিলেবাসে আমি আশা করি তোমরাও জানো যে তোমাদের শুধুমাত্র স্থিতিবিদ্যাটা তোমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে, গতিবিদ্যাটা কিন্তু ইনক্লুড করা হয়নি। তাই আমাদের আলোচনাটা মেইনলি স্থিতিবিদ্যা রিলেটেড থাকবে। তো আমি আজকের ক্লাসে বেসিক্যালি থিওরিটা আলোচনা করব স্থিতিবিদ্যার, এবং স্থিতিবিদ্যার ম্যাপটা দিব যে স্থিতিবিদ্যার মধ্যে টোটাল কি কি জিনিস তোমাদের পড়া লাগবে, কোন চ্যাপ্টারে তোমরা কি কি জিনিস পড়বা, ঠিক আছে? তো চলো স্থিতিবিদ্যা সম্পর্কে আরো কিছু বলি। তো এই স্থিতিবিদ্যা একটা ভাইয়া বস্তু স্থির হওয়া। হ্যাঁ বল। ভাইয়া আবার একটু স্থিতিবিদ্যার সংজ্ঞাটা বলবা? সংজ্ঞা বলতে আসলে এটা আমি নিজের মতো করে বললাম, এটা কাইন্ড অফ এরকম যে একটা বস্তু বস্তু স্থির হবে কি গতিশীল হবে এটা তো ডিপেন্ড করে তার উপর কোন বল ক্রিয়া করতেছে তার উপর। একটা ধর বস্তু একটা বস্তু হচ্ছে আর একটা বস্তু সাপেক্ষে গতিশীল, তখন সে স্থির যদি হয় তার মানে তাকে একটা বল ক্রিয়া করতে হবে, ঠিক না? তো একটা জি গাড়ি ভাই। থামবে, গাড়ি স্থিতিশীল হইতে হলে কি করতে হবে, গাড়ির মধ্যে ব্রেক চাপতে হবে। ব্রেকটা কি জি করবে? ভাই। ব্রেকটা রাস্তার সাথে একটা ঘর্ষণ বল ক্রিয়েট করবে, ওই ঘর্ষণ বলের কারণে গাড়িটা থামবে। এটাই তো ফিজিক্স, তাই না? তো জি এইটাই হচ্ছে কি আমাদের স্থিতিবিদ্যা, মানে একটা বস্তু স্থির হওয়ার জন্য তার মধ্যে যে বলের যে এই ক্রিয়া প্রতিক্রিয়া, বল প্রয়োগ করা বা এই বল প্রয়োগের পরে কারণে তার উপর যে প্রভাবগুলো, এগুলা নিয়ে টোটাল আলোচনাটা হচ্ছে আমরা স্থিতিবিদ্যার মধ্যে করব। আর গতিশীল অবস্থা নিয়ে যে বলের কাহিনীগুলো ওগুলো হচ্ছে গতিবিদ্যার মধ্যে করবো। বাট গতিবিদ্যাটা যেহেতু সিলেবাসে নাই তাহলে ওই দিকে আলোচনা আমরা যাবো না, আমরা স্থিতিবিদ্যার মধ্যে থাকবো। এখন কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে মানে তার মধ্যে বল স্থিতিবিদ্যা। সো এটা দুইটা কেস দেখা যেতে পারে স্থিতিবিদ্যার মধ্যে।
স্থিতিবিদ্যার পুরো স্থিতিবিদ্যা জুড়ে দুই ধরনের কেস তোমরা দেখবা। বাই দ্য ওয়ে আমি একটু বলি যে আমি স্থিতিবিদ্যা জিনিসটা শেখার ক্ষেত্রে একটা ভাইয়ের কাছে খুব বেশি কৃতজ্ঞ। তোমরা হয়তো বা অনেকে চিনো যারা অন্যরকম পাঠশালা ফলো করো। স্থিতিবিদ্যা বলি বা মেকানিক্স বলি বা গতিবিদ্যা বলি, এই জিনিসটা ম্যাথসের এই জিনিসটা খুবই ঝামেলা করতেছিল। তো আমি যার ভিডিও দেখে শিখছি, ওনার নাম হচ্ছে, তোমরা চাইলে ওনার ভিডিও অন্যরকম পাঠশালা দেখতে পারবা, জাওয়াদ ইলহাম ভাই, ঠিক আছে? উনি প্রবাবলি এখন আর দেশে নাই, দেশের বাইরে হয়তো বা এখন পিএইচডি করতেছে। সো অনেক অনেক ভালো পড়াইছিল মেকানিক্স। তো আমি চেষ্টা করব ওনার ওই কনসেপ্ট গুলা প্লাস আমার নিজের কিছু জিনিস তোমাদেরকে জিনিসটা একটু সহজ করে বোঝানো, ঠিক আছে? সো আসো, এখন স্থিতিবিদ্যার মধ্যে আমরা দুই ধরনের জিনিস দেখি। এক ধরনের ব্যাপার হচ্ছে যে সমবিন্দু বল রিলেটেড কথাবার্তা, আরেক ধরনের ব্যাপার থাকে সমতলীয় বল জোট। তো এই জিনিসগুলা আপাতত না বুঝলেও চলবে, আমরা ক্লাসের কোন একটা টাইমে এগুলো আস্তে আস্তে বুঝতে থাকবো। সো সমতলীয় বল জোট এটা হচ্ছে কখন হয়, যখন জিনিসটা সমবিন্দু হয় না, সমবিন্দু নয়। সো এই জিনিসটা আলোচনা করব আমরা স্থিতিবিদ্যা। তোমরা এটাও জানো হয়তো বা স্থিতিবিদ্যা চ্যাপ্টার হচ্ছে তিনটা, একটা হচ্ছে 8.1, 8.2 আর 8.3। এইটা আলোচনা করব আমরা 8.3 তে। সমতলীয় বল জোট নিয়ে যত আলোচনা থাকবে এগুলো সব হবে 8.3 তে। এখন আসো সমবিন্দু বল। সমবিন্দু বলের কনসেপ্টে যাওয়ার আগে বলি এটা আমরা কোন চ্যাপ্টারে আলোচনা করবো। এটা হচ্ছে আমরা 8.1 আর 8.2 এর যতগুলো অঙ্ক দেখবা প্রত্যেকটা অঙ্কের সাথে সমবিন্দু বলের একটা কানেকশন তুমি অবশ্যই পাবা। আর সমতলীয় বল জোট এটা আবার দুই ধরনের হইতে পারে, আমি একটু পরে তোমাদেরকে জিনিসগুলো ব্যাখ্যা করবো। এটা দুই ধরনের হইতে পারে, একটা হইতে পারে সমান্তরাল আর একটা হইতে পারে অসমান্তরাল। কি বুঝাচ্ছি একটু পরে বলতেছি। সমান্তরাল আর একটা হতে পারে অসমান্তরাল। আমি স্লাইডটা দিয়ে দিব ক্লাস শেষে, তো তোমরা যাতে নোট করতে পারো। তো নোট করা নিয়ে আপাতত প্যানিক করার কিছু নাই, আপাতত জিনিসটা বুঝার চেষ্টা করো। তাহলে আমরা দেখলাম স্থিতিবিদ্যার মধ্যে দুই ধরনের অবস্থা তৈরি হতে পারে। আমাদের আলোচনা পুরো আলোচনাটা কি মানে কোন দুইটা টপিকের উপর থাকবে স্থিতিবিদ্যার, একটা হচ্ছে সমবিন্দু বল নিয়ে আর একটা হচ্ছে সমতলীয় বল জোট নিয়ে। এখানে সমতলীয় বল জোটের আলোচনাটা আমরা থার্ড চ্যাপ্টারে করবো স্থিতিবিদ্যার 8.3 তে, আর সমবিন্দু বলের আলোচনা থাকবে 8.1 আর 8.2 এর মধ্যে। সমতলীয় বল জোট হইতে পারে দুই ধরনের, একটা সমান্তরাল আর একটা হতে পারে অসমান্তরাল। আচ্ছা, এখন আসলে সমবিন্দু বল বলতে আমি আসলে কি বুঝাচ্ছি। সো ধরো একটা সিস্টেম, ধরো এখানে একটা সিস্টেম, ধরো একটা বিন্দু, ঠিক আছে? এই বিন্দুর উপর, তো সমবিন্দু বল বলতে বুঝাচ্ছি যে কি একটা বিন্দুর উপর আমি দেখো এখানে তিনটা বল কাজ করতেছে। আচ্ছা, এই অ্যারোগুলা দিয়ে বেসিক্যালি কি বুঝাচ্ছে, এটা হচ্ছে সমবিন্দু বলের এক্সাম্পল। এই সমবিন্দু বলের কনসেপ্টটা হচ্ছে আমরা এই চ্যাপ্টার 8.1 এবং 8.2 এই দুইটা চ্যাপ্টারে আমরা সমবিন্দু বলের কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। এখন সমবিন্দু বল আসলে কি বোঝাচ্ছে, এখানে যতগুলা বলই কাজ করুক না কেন প্রত্যেকটা বল একই বিন্দুতে কাজ করবে। আমার কথা বুঝতে পারছো? ধরো চিন্তা করে এটাকে ফুটবলের কথা চিন্তা করো, এই বিন্দুটাকে মনে করো একটা ফুটবল। এই ফুটবলের উপর একই সাথে আদিব লাথি দিল, এই দিকে এই ডিরেকশনে আদিব লাথি দিল। আবার ধরো খাদে যত ফুটবল খেলতে পারে না, এখন তো বাকি সবই মেয়ে দেখতেছি, ধরো মুন লাথি দিল এই দিকে, আরো ধরো নাভেদ লাথি দিল এই দিকে। সো একই বলের উপর বা একই বস্তুর উপর একই সাথে তিনটা বল কাজ করতেছে তিনটা ডিরেকশনে। তখন তাহলে ওই বস্তুর উপর এই তিনটা বলের যে প্রভাবটা, এই প্রভাবটা কেমন হবে না হবে এই জিনিসগুলো আলোচনা করব কিসে, সমবিন্দু বলের কনসেপ্টের মধ্যে। তার মানে সমবিন্দু বল হইতে হইলে একই বিন্দুর উপর ক্রিয়াশীল বল হইতে হবে। তার মানে এখানে যে সিস্টেমটা দেখতেছি আমরা দেখতে পাচ্ছি এখানে এই একটাই বিন্দু, ওই বিন্দুর উপর তিনটা বল তিন দিকে কাজ করতেছে। তখন যে সিস্টেমটা তৈরি হলো এই সিস্টেমটা কেমন সিস্টেম, সমবিন্দু বল। ঠিক আছে, এই সিস্টেমটা হচ্ছে সমবিন্দু বলের একটা সিস্টেম। কনসেপ্ট ক্লিয়ার? সো এখন প্রশ্ন আসতে পারে তাহলে সমতলীয় বলটা কি। সমতলীয় বল এমন হইতে পারে যেমন ধরো এই হচ্ছে ধরো একটা বস্তু, এই বস্তুর মধ্যে আমি এইদিকে বল প্রয়োগ করলাম, ঠিক আছে? আবার ধরো আরেকজন এই সেম বস্তুর মধ্যে একই বিন্দু না বাট অন্য আরেকটা বিন্দুতে নিচের দিকে বল প্রয়োগ করলো। তার মানে ব্যাপারটা কি সমবিন্দু হইলো?
একজন প্রয়োগ করলো, ধরো এটা 5 নিউটন আর এটা ধরো 7 নিউটন। তাহলে একজন প্রয়োগ করলো বাম পাশের একটা বিন্দুতে, আরেকজন প্রয়োগ করলো ডান পাশের একটা বিন্দুতে। তাহলে বলতে পারবা তাহলে এখানে তাহলে কি হয়ে গেল? তাহলে এখানে বেসিক্যালি একটা তল দেখতে পাচ্ছি আমরা, তাই না? এখানে হচ্ছে এই একটা তল, এই তলের মধ্যে দুইটা বল কাজ করতেছে। তার মানে এটা কি আর একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল হইলো? হইলো না। এটা হয়ে গেল কেমন? একই তলে ক্রিয়ারত দুইটা বল। এবং এটা কি বলা হয়? সমতলীয় বল জোট। মানে বলের সংখ্যা তো আর একটা না, বলের সংখ্যা একাধিক, তাই বলা হয় সমতলীয় বল জোট। এবং সমতলীয় বল জোটেই যেটা হয়, যেটা আমরা থার্ড চ্যাপ্টারে দেখবো 8.3 তে, সমতলীয় বল জোটের ক্ষেত্রে হচ্ছে ঘূর্ণনের ব্যাপারটা আসে। একই বিন্দুতে যখন তিনটা বল প্রয়োগ করব তখন কিন্তু কখনোই জিনিসটা ঘূর্ণনের ব্যাপারটা আসে না, ঠিক আছে? বাট যখন সমতলীয় বল জোটের ব্যাপারটা আসবে তখন দেখবা যে এই জিনিসটা কিন্তু ঘুরার একটা ব্যাপার আসবে, ঠিক আছে? যেমন ধরো তোমরা যারা ফুটবলের কথা আমি আবার যাই, ধরো ফুটবলের ক্ষেত্রে যদি আমি এবার ফুটবলটাকে একটু বড় এক্সটেন্ডেড ফর্মে চিন্তা করতেছি, ধরো ফুটবলের ক্ষেত্রে আমি খুব লম্বভাবে এদিকে বলটা লাথি দিলাম, আর একজন লম্বভাবে এদিকে বলটা লাথি দিল, ঠিক আছে? দেখবা ফুটবলটা ঘোরা শুরু করবে, ঠিক আছে? যে কোনো একটা ডিরেকশনে ফুটবলটা ঘুরতে থাকবে। কেন হবে? কারণ হচ্ছে আমরা ফুটবলের একই বিন্দুতে দুইজন বলটা ক্রিয়া করি নাই, দুইটা ডিফারেন্ট দুইটা জায়গায় আমরা লাথি মারছি, ঠিক আছে? এই জন্য বলটা কিন্তু ঘুরতে থাকবে। তার মানে এটা হচ্ছে সমতলীয় বলের ব্যাপার। সমতলীয় বল হচ্ছে একটা সমতল থাকবে বা একটা তল থাকবে, ওই তলে ভিন্ন ভিন্ন বিন্দুতে আমরা যখন বল প্রয়োগ করব তখন ওই তলের উপর যেই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো হবে সেটা আমরা আলোচনা করি হচ্ছে সমতলীয় বল জোটের ক্ষেত্রে, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পারতেছো। আচ্ছা বলো তো, সমতলীয় বল জোটের ক্ষেত্রে আমরা দুইটা ভাগ করছিলাম, যে সমতলীয় বল জোট হইতে পারে সমান্তরাল আর হইতে পারে অসমান্তরাল। এখন দেখে বলো তো, আমি যে সিস্টেমটা আঁকলাম এই সিস্টেমের ক্ষেত্রে আমার বলগুলা কেমন? সমতলীয় বল জোটের বলগুলা কেমন অবস্থায় আছে? সমান্তরাল। হ্যাঁ, আমার এখানে কিন্তু সমান্তরাল অবস্থা আছে। দেখো এই 5 নিউটন আর 7 নিউটন কিন্তু বেসিক্যালি সমান্তরাল অবস্থাতেই আছে। তার মানে এরা হচ্ছে কি, এটা হচ্ছে কেমন সিস্টেম? এটা হচ্ছে একটা সমতলীয় বলজোট, আর এর মধ্যে এটা হচ্ছে সমান্তরাল, সমতলীয় সমান্তরাল বলজোট। হ্যাঁ, তাহলে এই হচ্ছে একটা প্রিভিউ। এবার আসো, এবার আমরা দেখি যে আমরা যে এতক্ষণ ধরে খালি বারবার বলছি বল বল বল, যে একটা বল যখন কাজ করে কোন একটা বিন্দুর উপর তখন আসলে কত ধরনের ঘটনা ঘটতে পারে। তো এই জিনিসগুলো আবার আমরা একটু দেখি, আর একটু ডিটেলস দেখি। সো তোমাদের এই স্থিতিবিদ্যার এই কনসেপ্ট গুলো কিন্তু তোমরা যখন ফিজিক্সে যে ম্যাথ গুলো করবা সেখানে কিন্তু তোমাদের বেসিকটা খুব ক্লিয়ার করবে। তোমাদের ফিজিক্সে কিন্তু নিউটনের বলবিদ্যা আছে, ওই চ্যাপ্টারটার ক্ষেত্রে তোমাদের এই বেসিকটা ক্লিয়ার থাকলে তোমাদের জন্য ম্যাথ গুলো করে মজা পাবা। আর বেসিক ক্লিয়ার না থাকলে আলটিমেটলি ম্যাথ করবা কিন্তু মানে মনের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু থাকবে, খচখচানি থাকবে, যে আমি হয়তো বা ভালোভাবে বুঝতেছি না, যে জিনিসটা ম্যাথ তো পারতেছি কিন্তু মনে হয় যে একটু ঘুরে দিলে মনে হয় পারবো না, ঠিক আছে? এরকম ডিসস্যাটিসফ্যাকশন থাকবে কিন্তু। আচ্ছা এখন আমরা দেখি যে কতগুলো বলের ক্রিয়ায় বেসিক্যালি 3 ধরনের ঘটনা ঘটতে পারে। তুমি যত কেসে চিন্তা করো এই 3 ধরনের ঘটনার বাইরে তুমি কোনো ঘটনা পাবা না। 3 ধরনের ঘটনা ঘটতে পারে। কতগুলো বলের ক্রিয়া 3 ধরনের ঘটনা ঘটতে পারে? একটা কি, বলগুলোর অশূন্য লব্ধি থাকবে। একটা হচ্ছে কি, বলগুলোর অশূন্য লব্ধি থাকবে। সো এটা মানে কি, আমাদের ডিরেকশন ধরো, আবার ফুটবলের আমি লাথি দিলাম এদিকে বলের মধ্যে, আবার আরেকজন লাথি দিল এদিকে, তাহলে বলটা তো আসলে এই দিকেও যাবে না আবার এই দিকেও যাবে না, তো মাঝামাঝি কোন একটা দিক দিয়ে যাবে। তার মানে বলতো লব্ধি তো আমি একটা পাচ্ছি, আমি তো এই বলের একটা লব্ধি পাচ্ছি। আমরা দুই দিকে দুইজন বল ক্রিয়া করলাম, দুইজনের বলের একটা লব্ধি বা একটা প্রভাব তার মাঝখান দিয়ে কোনো এক জায়গা দিয়ে আমরা কিন্তু পাচ্ছি। তার মানে বলের একটা লব্ধি আছে, এবং সেই লব্ধিটা কিন্তু শূন্য না, সেই লব্ধিটা কিন্তু অশূন্য। তার মানে যখন কিছু বল ক্রিয়া করে কোনো কিছুর উপর, কোনো একটা বিন্দুর উপর বা একটা বস্তুর উপর যখন একটা বল ক্রিয়া করে, তখন একটা কেস হইতে পারে যে তাদের একটা অশূন্য লব্ধি থাকবে।
মানে আমি এদিকে লাথি দিলাম বলের মধ্যে, এদিকেও আরেকজন লাথি দিল, বলটা তো তাহলে থেমে নাই, বলটা হয়তো আমার দিকেও যায় নাই ওর দিকেও যায় না, বাট মাঝখানে কোন এক দিকে কিন্তু সে ঠিকই গেল, তার মানে তার একটা লব্ধি কিন্তু ঠিকই জেনারেট হয়েছে। তাহলে এটাকে বলা হয় বলগুলোর একটা অশূন্য লব্ধি থাকতে পারে। যখন অনেকগুলো বল ক্রিয়া করবে তখন কিন্তু এই তিন ধরনের ঘটনার একটা ঘটবে, একটা হচ্ছে কি বলগুলো অশূন্য লব্ধি থাকবে। এবার আমরা দেখি আর কি ঘটতে পারে। আরেকটা ঘটতে পারে, যে বলগুলোর লব্ধি শূন্য হয়ে যাবে, শূন্য হবে এবং বলগুলো ভারসাম্যে থাকবে। এইটা হচ্ছে, এই কেসটা ঘটতে পারবে শুধুমাত্র সমবিন্দু বলের জন্য। আমি প্রথমে আলাদা করে দিয়েছি সমবিন্দু আর সমতলীয় বল। এটা তো সমবিন্দু বলের জন্য কি হইতে পারবে, ভারসাম্য থাকতে পারবে। ভারসাম্য জিনিসটা তৈরি হবে কিন্তু সমবিন্দু বলের জন্য, সমতলীয় বলের জন্য না। কিন্তু তার মানে এটা হইতে পারে যে এমন হইতে পারে যে যে ধরো এই হচ্ছে একটা আচ্ছা আমি এই জিনিসটা বলতেছি, আমি আগে তিনটা কেস লিখে নিই। তাহলে একটা হইতে পারে যে বলগুলার অশূন্য লব্ধি থাকবে, যেটা আমরা সবাই বুঝি, যে সামন্তরিকে দুই বাহু বরাবর যদি দুইটা বল ক্রিয়া করে তাহলে তার কর্ণ বরাবর হচ্ছে লব্ধি, এবং এটা তো অশূন্য, তাই না? কর্ণর তো একটা মান আছে। তো বলগুলোর লব্ধি আরেকটা হইতে পারে বলগুলোর লব্ধি শূন্য, বল কিন্তু বলগুলো ভারসাম্যে আছে। থার্ড আরেকটা কেস হইতে পারে কি, যে বলগুলোর লব্ধি শূন্য হবে, কতগুলো বল ক্রিয়া করলে এই বলগুলোর লব্ধি শূন্য হইতে পারে, লব্ধি শূন্য তবে বলগুলো কিন্তু ভারসাম্যে নাই, এটাও কিন্তু হইতে পারে। লব্ধি শূন্য হওয়া সত্ত্বেও বলগুলো ভারসাম্যে নাই, তো এই জিনিসটা মজার। তো তবে বলগুলো লব্ধি শূন্য তবে ভারসাম্যে নাই, এইটা কার ক্ষেত্রে হবে? এইটা হবে যদি সমবিন্দু না হয়, সমতলীয় হয়। সমতলীয় বলজোট হয় তখন এই কেসটা হইতে পারে, সমতলীয় বলজোট হয় তখন হচ্ছে এই কেসটা হইতে পারে। তো এবার চলো এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। অশূন্য লব্ধির প্রথম কেস কিন্তু তোমরা আশা করি বুঝতে পারছো। এবার দ্বিতীয় কেসটা নিয়ে কথা বলি। ধরো 5 নিউটন বলে এই বিন্দুটাকে একজন ব্যক্তি উপরের দিকে টানতেছে, আরেকজন ব্যক্তি 5 নিউটন বলে নিচের দিকে টানতেছে। তাহলে বলতো এই বিন্দু অবস্থান কি পরিবর্তন হবে? এই বিন্দুটি কোন জায়গা থেকে লড়বে? এর বিন্দুটা তো এও 5 নিউটন বলে টানতেছে, এও উল্টা দিকে 5 নিউটন বলে টানতেছে, তাহলে সে কি তার অবস্থান চেঞ্জ করবে? জি না ভাই। তার মানে এই বিন্দুটা যে জায়গায় আছে ওই জায়গাতেই থাকবে, তার কিন্তু কোনো অবস্থান নাই, অত চেঞ্জ হবে না। তার মানে আমি বলতে পারি এই বিন্দুর জন্য এই বিন্দুর লব্ধি কি হয়ে গেল, লব্ধি হয়ে গেল শূন্য। দ্বিতীয়ত আমি বলতে পারি দেখো তো, একটা মানে দুইটা বল দুই দিকে কাজ করতেছে, হ্যাঁ, কিন্তু কোনো দিকেই কোনো প্রভাব কাজ করতেছে না, এই জিনিসটাকে আমরা বলতে পারি ভারসাম্য। তোমরা ওই যে দড়ি টানাটানি একটা খেলা হইতে পারে না, ওই দেখছো না, হয়তো বা দেখছো। তো ওইখানে ধরো দুই গ্রুপে দড়ি টানতেছে, দুইজনে যদি সমশক্তির হয় তাহলে এও একদিকে দড়ি টান দিবে আর এও আরেকদিকে দড়ি টান দিবে, বাট দড়ি তাহলে কি একই পরিমাণ বল দিলে কি দড়ি কোনো দিকে নড়বে? তাহলে মানে কি এরা পুরোপুরি ভারসাম্যে আছে না? টোটালি তারা ভারসাম্যে আছে, এও ডান দিকে টানতেছে এ বাম দিকে টানতেছে, তাহলে দড়ি কোনো দিকে যাবে না, তার মানে তারা টোটালি ভারসাম্যে আছে। তার মানে এটা হচ্ছে গিয়ে আমাদের এই 2 নম্বর কেস যেটা বলছি, যে লব্ধি শূন্য আর তারা হচ্ছে ভারসাম্যে থাকবে, ভারসাম্যে আছে এই কেসটা। এবার আসো আরেকটা কেস দেখি। পাঁচ নিউটন বল, তোমরা জাস্ট রিয়েল লাইফের কথা চিন্তা করো। আমি 5 নিউটন বল দিচ্ছি উপরের দিকে, আবার 5 নিউটন বল দিচ্ছি নিচের দিকে, বাট বলতো এই বস্তুর ক্ষেত্রে কি হবে, তার লব্ধি কত হবে? শূন্য। হ্যাঁ, লব্ধি শূন্য হবে, কারণ তার উপর কোনো লব্ধি নাই। সো লব্ধি শূন্য হবে, এটা কারেক্ট। বাট বলতো এইখানে কি বস্তুটা ভারসাম্যে থাকবে কি থাকবে না? থাকবে না। থাকবে না, কারণ এটা একই বিন্দুর উপর কাজ করতেছে না, ঘুরবে। একই বিন্দুর। হ্যাঁ মিম বলো কি ঘুরবে। এখানে কিন্তু
হ্যাঁ, বস্তুটার মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে। এখানে বস্তুটা কখনোই ভারসাম্যে থাকবে না, কারণ তুমি বল দুইটা কিন্তু ভিন্ন জায়গায় কাজ কাজ করতেছে, ঠিক আছে? তার মানে যেমন একই এলাকার মধ্যে ধরো মানে আমিও পাওয়ারফুল, ওও পাওয়ারফুল, ঠিক আছে? তখন কি হবে? তখন আমরা যদি বিজনেস করি বা করি, তখন কি হবে? জিনিসটা কি হবে? সমান সমান ভাগ হয়ে যাবে না? ও তো আমরা ঠকাইতে পারবে না, আমিও আবার ওরে ঠকাইতে পারবো না, তাহলে দুইটা সমান সমান ভাগ হয়ে গেল। এবার মনে করো আমি এক এলাকায়, আমার ফ্রেন্ড, ঠিক আছে, আমরা দুইজনই ধরো খুব পাওয়ারফুল মানুষ, হ্যাঁ। এখন আমি হচ্ছে অন্য একটা এলাকায় আছি, ও আবার আরেক এলাকায় আছে। তাহলে এখন তো আমি যে এলাকায় আছি, এই এলাকার মধ্যে তো আবার আমি ছাড়া পাওয়ারফুল কেউ নাই, তারপরে তো আমি তো একটু ধরো বেশি নিয়ে নিব, আবার ও ধরো ওর এলাকার মধ্যে থেকে বেশি নিয়ে নেবে, তখন কিন্তু আর ভারসাম্যটা থাকবে না। আমার কথা বুঝতে পারছো? একই বিন্দুর উপর যখন দুইটা সমমানের বল বিপরীত দিকে কাজ করবে, তখন কিন্তু ওই বিন্দুটা ভারসাম্য থাকবে। বাট যখন বিন্দুটা ডিফারেন্ট হবে, একই তলের উপর দুইটা সমমানের বল বিপরীত দিকে কাজ করবে, তখন লব্ধি শূন্য হবে বটে, বাট তারা কিন্তু ভারসাম্যে থাকবে না। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই জিনিসটা সবাই বারবার প্যাচ লাগাই ফেলে। সবাই ভাবে যে কি আরে বল তো এদিকে একটা কাজ করতেছে, এদিকে একটা কাজ করতেছে, না, তারপরও তারা ভারসাম্যে থাকবে না। সেম বল দুই দিকে কাজ করা সত্ত্বেও তারা থাকবে না, কারণ তারা ভিন্ন বিন্দুর উপর কাজ করতেছে বল দুইটা। তো ভারসাম্যে কিন্তু থাকবে না, ভারসাম্যে থাকবে না। তো ভারসাম্যে না থাকলে এখানে তাহলে কি হইতে পারে? ভারসাম্যে না থাকলে এখানে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হইতে পারে। তোমরা যে ফিজিক্সে পড়ছো টর্ক, এই টর্কটা কিন্তু বেসিক্যালি সমবিন্দু বলের কারণে টর্ক কখনোই হয় না। এই টর্কটা সৃষ্টি হয় বেসিক্যালি সমতলীয় বলের কারণে। আমার কথা বুঝতে পারছো? সমতলীয় বলের কারণে বেসিক্যালি এই টর্কটা সৃষ্টি হয়, তার মানে ঘূর্ণন প্রবণতা থাকবে। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আমাদের কিছু বেসিক কথাবার্তা হইলো। তো এখন বলতো এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা, বুঝতে পারছো যা যা বললাম? জি ভাইয়া। ওকে, সো এবার আসো, এবার আমরা স্থিতিবিদ্যার জন্য প্রয়োজনীয় কিছু থিওরেম লিখি। আমাদের প্রথম চ্যাপ্টারে কি কি লাগবে, সেকেন্ড চ্যাপ্টারে কি কি লাগবে, থার্ড চ্যাপ্টারে কি কি লাগবে। যে থার্ড চ্যাপ্টার পর্যন্ত যাবো না, আপাতত প্রথম আর সেকেন্ড চ্যাপ্টার পর্যন্তই লিখি, পরেরটা পরে লিখবো। সো স্থিতিবিদ্যার জন্য আমাদের প্রয়োজনীয় কোন কোন থিওরি গুলো আমাদের অবশ্যই জানা লাগবে, যেগুলো জানলে আমরা ম্যাথ গুলো ইজিলি করতে পারবো। প্রয়োজনীয় থিওরি। সো থিওরি কি কি জানা লাগবে আমি বলি। এদের অনেকগুলো থিওরি তোমরা অলরেডি শিখে ফেলছো। সো প্রথমে যেটা লাগবে ফার্স্ট চ্যাপ্টারের জন্য, 8.1 এর জন্য কি কি লাগবে দেখো। 8.1 এর জন্য 8.1 কিন্তু সমবিন্দু বল, আগেই বলে দিলাম। 8.1 হচ্ছে পুরোটাই হচ্ছে সমবিন্দু বল। 8.2 ও সমবিন্দু বল। সো প্রথমে লাগবে হচ্ছে সামান্তরিক সূত্র। আমার মনে হয় তোমরা প্রত্যেকে সামান্তরিক সূত্রটা জানো, ফিজিক্সে পড়ছো, অবশ্যই পড়ার কথা। দ্বিতীয়ত আমাদের লাগবে লম্বাংশ উপপাদ্য। আচ্ছা বলো তো, লম্বাংশ উপপাদ্য কেউ পড়ছো এখন পর্যন্ত? কেউ পড়ো নাই? আচ্ছা, যাই হোক। সো 8.2 পরের চ্যাপ্টারে আমাদের কি কি থিওরেম লাগবে? পরের চ্যাপ্টারে আমাদের থিওরেম লাগবে হচ্ছে ভারসাম্য রেখা সূত্র আছে, ওইটা লাগবে। তারপর আমাদের তোমরা লামির উপপাদ্য, তোমরা সাইন রুল শিখছো তো, ওই সাইন রুলের সাথে লামির উপপাদ্য মিল আছে। তো লামির উপপাদ্য, লামির বিপরীত উপপাদ্য লাগবে। লামির উপপাদ্য ও লামির বিপরীত উপপাদ্য এটা লাগবে। দেন বল ত্রিভুজের বিপরীত সূত্র, বল ত্রিভুজের বিপরীত সূত্র। তাহলে এগুলো লাগতেছে আমাদের 8.2 তে। আর প্রয়োজনীয় থিওরি হচ্ছে 8.1 এ লাগতেছে আমাদের সামান্তরিক সূত্র আর লম্বাংশ উপপাদ্য। তো আমরা আজকে সামান্তরিক সূত্র আর লম্বাংশ উপপাদ্য পর্যন্ত শিখে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আমরা দেখি যে আসলে স্থিতিবিদ্যার যে আমরা শিখবা, এটা কিন্তু সবাই ভয় পায়। তুমি ম্যাক্সিমাম তোমাদের কলেজে বলো, যে কোনো ফ্রেন্ডে জিজ্ঞেস করবে স্থিতিবিদ্যা কেমন, গতিবিদ্যা কেমন, ম্যাথসের, বলবে যে খুবই কঠিন। এটা সবাই ভয় পায় এই ইয়াটা। তো এটা আমরা আসলে ঠিক কিভাবে শিখলে আমাদের জন্য এই জিনিসটা অতটা ভীতিকর হবে না, সেটাই আমি এখানে বলবো। তো এবার আমরা দেখবো যে আমরা স্থিতিবিদ্যাটা শিখবো কিভাবে, হাউ টু লার্ন। তো এটার জন্য আমাদের চারটা
স্টেপ ফলো করতে হবে। প্রথমে আমাদের কিছু বেসিক জিনিস আছে, যে জিনিসগুলো স্থিতিবিদ্যার সাথে কানেক্টেড কম হইলো, এগুলো ম্যাথসের অন্য অন্য জায়গায় জিনিস যেগুলো তোমরা যদি না জানো স্থিতিবিদ্যার ক্ষেত্রে তোমরা কিছু ঝামেলা পড়বা, ওগুলো আমি আলোচনা করব। কিছু বেসিক জিনিস আছে, কিছু থিওরি আছে, যেমনটা হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্য, সামান্তরিক উপপাদ্য, তো সামান্তরিক সূত্র। তো ওই জিনিসগুলো আবার একটু রিভিউ করতে হবে এই থিওরিগুলো। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা কি, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশন অফ থিওরি। অ্যাপ্লিকেশন অফ থিওরি, আমরা যে থিওরিগুলো শিখতেছি, আমরা যে লম্বাংশ উপপাদ্যটা শিখতেছি, আমরা যে সামান্তরিক সূত্রটা শিখতেছি, এটা কি আসলে অ্যাপ্লাই করবো কিভাবে? যে কোনো একটা সিস্টেম দিলে ওইখানে আমি কি আসলে অ্যাপ্লাই করতে পারতেছি কিনা, যে কোনো একটা ম্যাথ দিলে আমি ঠিক কোন থিওরিটা অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলভ করবো এটা আমি বুঝতে পারতেছি কিনা। তাহলে অ্যাপ্লিকেশন অফ থিওরেমস, তাহলে এই থিওরেম বা থিওরি যা যা শিখতেছি তার অ্যাপ্লিকেশনটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জিনিসটা, কারণ থিওরি কিন্তু শেখানো খুব ইজি, বাট এই থিওরিটাই কিন্তু তোমাদের এখানে সবাই শিখবে, শিখার পরে কেউ অ্যাপ্লাই করতে পারবে, কেউ অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? এবং সবার লাস্টে হচ্ছে প্রবলেম সলভিং। আমরা এই চ্যাপ্টারের যেই রিয়েল লাইফ রিলেটেড প্রবলেম আছে, এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় এই থিওরিগুলো দিয়ে, সেটা শিখবো। তাহলে এই 4টা ধাপ যদি আমরা ঠিকভাবে ফলো করি, বেসিকটা যদি ক্লিয়ার করি, আমাদের থিওরির কনসেপ্ট গুলা যদি একদম সামান্তরিক সূত্র, লম্বাংশ উপপাদ্য একদম ইনসাইটস গুলো যদি সব ক্লিয়ার থাকে এবং এগুলো যদি অ্যাপ্লাই করতে জানি, এবং প্রবলেম সলভিং গুলো যদি এবার আমরা বই থেকে করে ফেলি, বইয়ের প্রবলেম গুলো সলভ করি, তাহলে আমরা কিন্তু স্ট্যাটিস্টিক জিনিসটা মোটামুটি ভালোভাবে শিখতে পারবো এবং এটা কোথাও আমাদের সমস্যা হবে না। এবং স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, এখানে বইয়ের বাইরের কোনো অঙ্কই আসে না। ইভেন বোর্ড বইয়ের বাইরে কোনো অঙ্ক, বোর্ডে আসা প্রবলেম গুলোর বাইরে কোনো অঙ্ক কখনোই বোর্ড পরীক্ষায় আসে না। এখান থেকে হুবহু বোর্ডের অঙ্কগুলাই দিয়ে দেয়, কারণ বোর্ডের অঙ্কগুলোই কেউ পারে না, বাইরের অঙ্ক কি দিবে। সো আজকে আমার টার্গেট থাকবে তোমাদেরকে এই বেসিক পার্টটুকু শেষ করা, আলোচনা করে, এবং থিওরির অংশ অর্থাৎ সামান্তরিক এবং লম্বাংশ এই দুইটা জিনিস ক্লিয়ার করা। এবং নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাপ্লিকেশন এবং প্রবলেম সলভিংটা দেখব। তো এবার আসো আমরা বেসিক পার্টে আসলে কোন জিনিসগুলো আমাদের জানা লাগবে, বা কোন জিনিসগুলো আমরা জানলে আমাদের এই বেসিক পার্টের নলেজটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের থিওরিগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। এগুলা কিন্তু আমাদের স্থিতিবিদ্যা চ্যাপ্টারের অংশ না, বাট এগুলা আমাদের থিওরিগুলো বুঝতে সাহায্য করবে। তো প্রথম হচ্ছে ত্রিকোণমিতিক রেশিও, এবং আমি 100% শিওর সবাই এটা পারো, ত্রিকোণমিতিক রেশিও গুলা এগুলো সবাই জানো। এবং অ্যাঙ্গেল এন্ড রেফারেন্স লাইন। তো 2 নম্বরে কি, 2 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল এন্ড রেফারেন্স লাইন। তো এরপর আমাদের লাগবে হচ্ছে সাইন রুল, কোসাইন রুল, ঠিক আছে? এই রুলগুলা লাগবে, এবং এই রুলগুলা কিন্তু ত্রিকোণমিতিতে তোমরা মনে হয় পড়ে আসছো। ত্রিকোণমিতি তোমাদের 7.7 লাস্টের চ্যাপ্টারটাতে কিন্তু এটা ছিল। তারপর তোমরা ফিজিক্সে এটা পড়ে আসছো, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ডট ক্রস প্রোডাক্ট, এই জিনিসগুলার কিছু কনসেপ্ট আমাদের কাজে লাগবে। তারপরে হচ্ছে আমাদের কি লাগবে, অনুপাতের কিছু ধারণা লাগবে আমাদের। আমরা 9-10-এ আমাদের একটা চ্যাপ্টার ছিল 11তম চ্যাপ্টার, যেটা, হ্যাঁ, ওই 11তম চ্যাপ্টারে আমাদের অনুপাতের কিছু কনসেপ্ট বা কিছু ধারণা দেওয়া ছিল। তো ওই প্রপার্টি গুলা আমাদের কাজে লাগবে, প্রপার্টিজ অফ রেশিও। তো অনুপাতের কিছু ধারণা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের বেসিক পার্টের মধ্যে। তো আমরা চলো এই জিনিসগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে ত্রিকোণমিতির ক্ষেত্রে তো ধরো আমরা রেশিও গুলো সবাই জানি। এখন আমি একটু দেখি, আচ্ছা মুন আমাকে বলতে পারবা এই ত্রিভুজের উপর যে সাইন থিটা অ্যাপ্লাই করি, সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে এই ত্রিভুজের জন্য? লম্ব বাই অতিভুজ এবি বাই হ্যাঁ, লম্ব বাই অতিভুজ কত? এবি বাই এসি। আচ্ছা আদিব বলতো এটা ঠিক আছে কিনা? ভাই সি কোণকে কেন্দ্র করে ধরলে তো ঠিক আছে। এক্স্যাক্টলি, ভেরি গুড অ্যান্সার। সি কোণকে কেন্দ্র করে ধরলে কিন্তু এটা ঠিক আছে, বাট আমি যদি থিটাটা সি কোণকে না দিয়ে এ কোণের মধ্যে থিটাটা দিতাম, তাহলে কি এই অ্যান্সারটা কারেক্ট হইতো? না ভাইয়া, তখন তো বিসি হইতো ইয়ার জায়গায়। হ্যাঁ, বিসি বাই এসি হয়ে যেত, তাই না? তার মানে আমার একটা ত্রিভুজের উপর, একটা ত্রিভুজের মধ্যে আসলে কোনটা লম্ব হবে আর কোনটা ভূমি হবে এটা ডিপেন্ড করে কিন্তু কোন কোণের সাপেক্ষে আমি হিসাব করতেছি ওইটার উপর। এই জিনিসটা আমাদের মাথায় ঢুকে রাখতে হবে, কারণ আমরা যখন বলবিদ্যা সলভ করতে যাব আমাদের ত্রিভুজগুলা বা আমাদের সিস্টেমগুলা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘোরানো পেঁচানো থাকতে পারে।
তো ওইখান থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন কোণের সাপেক্ষে হিসাব করতেছি, তো ওই কোণের সাপেক্ষে ওইভাবে আমরা লম্ব আর ভূমিকে আমরা ডিটারমাইন করবো। ক্লিয়ার? তারপরে আমি যদি কোণটা যদি সি কোণ নেই তখন কিন্তু আমার বিসি হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে অতিভুজ। সো এইভাবে হচ্ছে কি আমরা, সো এবার এটা যদি জানি তাহলে তো আর কোনো কথাই নেই, সাইন কস ট্যান সবগুলো নিজেরাই আমরা বের করতে পারবো। এবার সেকেন্ড কনসেপ্ট যেটা বলছিলাম অ্যাঙ্গেল এন্ড রেফারেন্স লাইন, এটা কেন লাগবে? কারণ এই কোণগুলা বের করার ক্ষেত্রে, কারণ আমাদের বলগুলা বিভিন্ন ডিরেকশনে কাজ করবে, তো ওই তখন আমরা কোণগুলা কিভাবে ধরবো, কোনটারে কোন কোন ধরবো, এটার জন্য আমি ধরলাম আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা নেই, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? তো এই এই এক্স অক্ষ এটাকে বলা হয় গিয়ে ত্রিকোণমিতির মধ্যে বা আমাদের এর মধ্যে এটাকে বলা হয় মাদার রে, রশ্মি। এটাই হচ্ছে সেই রশ্মি, যে রশ্মিটাকে বলা হয় মাদার রে। হ্যাঁ, তো এটার কাজ কি? এইটাকে তুমি যেদিকে ঘুরাবা, ঘুরানোর কারণ তার আগের অবস্থান আর পরের অবস্থানের মধ্যে একটা কোণ তৈরি হয়। যেমন এই মাদার রেটাকে যদি আমি ঘুরাইয়া এই অবস্থানে নিয়ে আসি, তাহলে তার এটা হচ্ছে তার নতুন অবস্থান, নিউ অবস্থান, আর এটা হচ্ছে তার ওল্ড অবস্থান। তাহলে এই ওল্ড আর নিউ মাঝখানে কোণ কত ডিগ্রি? ধরলাম 60 ডিগ্রি। তাহলে এইটাকেই বলবো আমরা কোণ। এই মাদার রেটাকে যদি আমরা এই দিকে ঘুরে নিয়ে আসি এবং আমি বলি এখানেও 60 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, কিন্তু এটাকে আমরা বলতে হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি কিন্তু আমরা বলতে পারবো না, -60 ডিগ্রি বলতে হবে। কারণ এই মাদার রেটাকে যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাও তখন সে তোমাকে ধনাত্মক কোণ দিবে, এই মাদার রেটাকে যদি তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাও তখন সে তোমাকে ঋণাত্মক কোণ দিবে। সো এই হচ্ছে কি ব্যাপার। সো এই জিনিসটা জানলেই চলে যে মাদার রেটাকে আমি কোন দিকে ঘুরাচ্ছি ওই অনুযায়ী হচ্ছে আমার কোণগুলাকে ডিটারমাইন করতে হবে, ঠিক আছে? যদি আমি ঘড়ির কাঁটার দিক দিয়ে ঘুরে হিসাব করি তখন আমার কোণটা একরকম হবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে ঘুরে হিসাব করলে কোণটা আরেক রকম হবে। তো এবার আসো সাইন রুল, দেখি সাইন রুল কার কার মনে আছে। তো আমি একটা ত্রিভুজ আঁকি, দেখি কারা কারা বলতে পারো সাইন রুলটা। ধরো এটা হচ্ছে আমার এ বি সি ত্রিভুজ, আর এ কোণের বিপরীত বাহুকে বলা হয় স্মল এ বাহু, বি কোণের বিপরীত বাহুকে বলা হয় স্মল বি বাহু, সি কোণের বিপরীত বাহুকে বলা হয় স্মল সি বাহু। তো আমাকে কেউ কি বলতে পারবা এখানে সাইন রুল অ্যাপ্লাই করলে কি হবে ফর্মুলাটা? A by sin A সমান B by sin B equal to C by sin C. এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2r, এটা ইজ ইকুয়াল টু 2r, বা এটাকে একটা কনস্ট্যান্টও ধরতে পারো, কেও ধরতে পারো, যেখানে একটা কনস্ট্যান্ট মানে এদের প্রত্যেকের মান সমান হবে এবং এটা ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হবে। হ্যাঁ, এটা কি হলো? ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি ব্যাপার, এই হচ্ছে কি সাইন। তাহলে এখন সাইন রুলের ক্ষেত্রে আমরা চাইলে দেখো তো এরকম করতে পারি না, এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু আমি চাইলে লিখতে পারি, এ বাই সাইন ইজ ইকুয়াল টু আমি চাইলে লিখতে পারি কি 2r লিখতে পারি, তাই তো? এখান থেকে আমি চাইলে আবার লিখতে পারি সাইন এটাকে যদি গুণ দিয়ে দিই তাহলে এ ইজ ইকুয়াল টু কি 2r সাইন এ, এটা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু 2 টুয়াইস আর সাইন এ। তাহলে বাহুকে, তাহলে এই ফর্মুলা গুলোর সাইনের মাধ্যমে আমরা কি করতে পারি, বাহুকে আমরা এই যে দেখো লেফট হ্যান্ড সাইডে আছে বাহু, স্মল এ কিন্তু বাহু আর ক্যাপিটাল এ হচ্ছে কোণ, তাহলে বাহুকে আমরা কি কোণের মাধ্যমে কনভার্ট করলাম না, বাহুকে কোণের মাধ্যমে কনভার্ট করলাম। কোণের মাধ্যমে কনভার্ট করলাম। সেম একই ভাবে তুমি কি করতে পারবা, সিমিলারলি তুমি লিখতে পারবা b is equal to twice r sin b, c is equal to twice r sin c, এগুলো লেখা যায়। তাহলে এই হচ্ছে সাইন রুল। হ্যাঁ, আবার একই ভাবে তুমি কিন্তু সাইন রুল থেকে কোণকে বাহুর মাধ্যমে কনভার্ট করতে পারো, যেমন a বাই sin a is equal to twice r, তো এখান থেকে কিন্তু চাইলে আমি এরকম লিখতে পারি সাইন এটাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম আর টুয়াইস আরটাকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে কি লেখা যায় a বাই টুয়াইস r is equal to কত sin a বাই টুয়াইস r is equal to sin a। তাহলে আমি চাইলে কিন্তু এটাও লিখতে পারবো। ক্লিয়ার? সো এটা হচ্ছে আরেকটা। তো এখানে আমরা তাহলে কি করলাম, আমরা কোণকে বাহুর মাধ্যমে প্রকাশ করলাম।
কোণকে প্রকাশ করলাম। ওকে, সো সাইন রুল থেকে এই পর্যন্ত জানলেই চলবে। এগুলো তোমাদের এয়ার কি বলে ত্রিকোণমিতির জিনিস, তো এগুলার ডিটেলসে যাব না। এবার আসো কোসাইন রুল। কোসাইন রুল আসলে একইভাবে আমরা একটা ত্রিভুজ আঁকি, এ বি সি। এ কোণের বিপরীত বাহুকে বলে বি কোণের বিপরীত বাহুকে স্মল বি, সি কোণের বিপরীত বাহুকে স্মল সি। এখন বলো তো এই ত্রিভুজের উপর যদি আমি cos a করি, cos a ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? b square plus c square minus a square by 2bc. ডিভাইডেড বাই 2bc। তারিফ ওরটা কি কারেক্ট হইছে? ভাইয়া আমার এটা খেয়াল নেই। খেয়াল নাই? কোসাইন রুল তো অনেক ফেমাস রুল। মিম, আসিয়া, মুন, কেউ বলতে পারবা? জি ভাই ঠিক আছে। ঠিক আছে এটা? ওকে, হ্যাঁ এটা ঠিক আছে। সেম একই ভাবে cos b যদি করি, মানে আমি যেভাবে মনে রাখি আর কি, b যেহেতু আছে তাহলে আমি মনে রাখি তাহলে a আর c থাকবে, a স্কয়ার যোগ c স্কয়ার। আর যেহেতু b আছে তাহলে আমি b স্কয়ার কে বিয়োগ দিব, আর যেহেতু b আছে আমি b কে নিচে লিখবো, তাহলে 2ac লিখবো। আবার যদি cos c লিখি তাহলে ওই ক্ষেত্রে আমি c টাকে বিয়োগ করব, তাহলে হবে a স্কয়ার যোগ b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এই a আর b কে আমি আবার নিচে গুণ করে লিখবো। ঠিক আছে, আমি এভাবে মনে রাখতাম। সো এখানে আমরা কি করতে পারি, আমাদের যদি বাহু জানা থাকে বাহু থেকে আমরা কোণে কনভার্ট করতে পারি, তাই না? কোণের এক্সপ্রেশন থেকে আমরা কি করতে পারি, মানে বাহু জানা থাকলে বাহু থেকে আমরা কোণে নিতে পারি। তখন আমাদের হচ্ছে কোসাইন রুল। এভাবে কোন জায়গায় আমরা ইউজ করবো কোসাইন রুল এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো এবার আসো প্রপার্টিজ অফ রেশিও। সো আমাদের অনুপাতের কি প্রপার্টি জানার লাগবে, আমি যদি একটু টাচ দিয়ে দিতেছি আর কি জিনিসগুলোতে। প্রপার্টিজ অফ রেশিও, ডিরেক্ট প্রবলেম সলভিং এ গেলে তোমরা না বোর হয়ে যাবে, মানে স্থিতিবিদ্যার ম্যাথ গুলা অত বেশি মজা পাবা না। ডিরেক্ট প্রবলেম এর জন্য একটু বাইরের কথাবার্তা বলতেছি। তো প্রপার্টিজ অফ রেশিও দেখো, a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু, ধরো ই বাই এফ আছে, এটা ইজ ইকুয়াল ধরো কে আছে। আচ্ছা, এখন আমাকে বলো দেখি, আমি যদি a প্লাস সি করি আর বি প্লাস ডি করি, এটা কার সমান হবে বলতে পারবা? কি এটা কে এর সমান হবে? এটা কি সি বাই ডি এর সমান হবে? না ভাই? হবে না? হবে না। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার বলো তো এটা কি এ বাই বি এর সমান হবে? না, না ভাই। হ্যালো, এ বাই বি এর, আচ্ছা এয়া বলতেছে হচ্ছে মিম বলতেছে এ বাই বি এর সমান হবে না, ই বাই এফ এর সমান হবে না। বাট মুনি আবার বলছে, সরি মিমি আবার বলছে যে কি এ প্লাস সি আর বি বাই ডি হচ্ছে কে এর সমান। আচ্ছা, তো কে এর সমান তো এরা প্রত্যেকেই, তাহলে তো এরা প্রত্যেকেই সমান হবে। বুঝতে পারছো? তার মানে রেশিওর ক্ষেত্রে একটা প্রপার্টি হচ্ছে, সো প্রপার্টিটা আমি তোমাদেরকে বলি। প্রপার্টি হচ্ছে কি, ধরো এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি আর ই বাই এফ ইজ ইকুয়াল টু কে আছে। হ্যাঁ, তাহলে তুমি যদি এই সিটাকে আর সিটাকে এর সাথে যোগ করে দাও আর এই ডিটাকে বি এর সাথে যোগ করে দাও, তাও কিন্তু সে সবার সমান হবে, তাতেও কিন্তু কিছু আসে যায় না। আমি তোমাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই জিনিসটা দেখানোর জন্য আমি প্রপার্টিজ অফ রেশিওতে আসলাম। তো ধরো 2/3 ইজ ইকুয়াল টু 6/9, দেখো তো এরা সমান কিনা। কাটাকাটি করলে তো এটাও 3 দিয়ে কাটলে 2/3 হবে, তাই না? 2/3 কিন্তু হয় কাটাকাটি করলে, তাহলে 2/3 ইজ ইকুয়াল টু 6/9 আমি লিখতে পারি। তাহলে এখন বলো তো 2 প্লাস 6 আর হলো 3 প্লাস 9, দেখো তো এইটাও এটার মান কত আসে? 8/12। 8/12 এর মান কত আসে দেখো তো? 2/3 কিন্তু আসে। কাটাকাটি করো, আবার কিন্তু 2/3 আসবে। তার মানে যখন দুইটা জিনিস পরস্পর সমান হবে, তখন তুমি যদি এই 2 এর সাথে 6 কে যোগ করে দাও আর 3 এর সাথে 9 কে যোগ করে দাও, তাতেও কিছু আসে যায় না। আমাদের ইকুয়ালিটি কিন্তু চেঞ্জ হবে না, মাঝখানে সমান সমান চিহ্ন কিন্তু একই রকম থাকবে, তাতে কোনো প্রভাব পড়বে না।
আমার কথা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে কি আমাদের একটা প্রপার্টি, রেশিও বা অনুপাতের একটা প্রপার্টি। আচ্ছা, এবার আসো আমরা থিওরি পার্টে আসি। থিওরি পার্টের মধ্যে কি বলছিলাম, একটা পড়বো হচ্ছে বলের সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র পড়বো, আর একটা পড়বো লম্বাঙ্ক সূত্র। এই দুইটা জিনিস শিখলে আমরা আজকে ক্লাস শেষ। এবার থিওরি পার্টে আসি। তো প্রথমে আসো সামান্তরিক সূত্র। তোমরা আসো সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটা কে ঠিক মতো বলতে পারবো আমাকে? স্টেটমেন্টটা আসিয়া বলো দেখি। ভাইয়া বলতে পারবো না। স্টেটমেন্ট পারবো না, আর কে পারবা? আদিপ পারবি? ভাই ট্রাই করতে পারি। হ্যাঁ বল। আচ্ছা ভাই, কোনো বিন্দুর উপর যদি আহ, একই সময়ে একাধিক না দুইটা বল ক্রিয়া করে আহ, এবং সেই দুইটা বল যদি সন্নিহিত বাহু দ্বারা প্রশমিত হয়, তবে তাদের লব্ধির মান ও দিক ওই সামান্তরিকের আহ, সন্নিহিত বাহুদের ভাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি স্টেটমেন্ট লিখতেছি। হ্যাঁ, কোনো কণার উপর বলতে পারি, কোনো কণার উপর একই সময় হইতে হবে। হ্যাঁ, একই সময় ক্রিয়ারত দুটি বল, ক্রিয়ারত দুটি বল, ক্রিয়ারত দুটি বল যদি কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা মানে এবং দিকে, একটা ভেক্টরের কিন্তু মানও থাকে দিকও থাকে, মানে এবং দিকে সূচিত করা যায়, তাহলে তাহলে এদের লব্ধি হবে ওই সামান্তরিকের কর্ণ। এদের লব্ধি হবে ওই সামান্তরিকের কর্ণ। হ্যাঁ, এটাই প্রবাবলি ছিল, সামান্তরিক সূত্রটা মনে হয় এরকমই ছিল। তো আমি জিনিসটা একটু গ্রাফিক্যালি দেখাই। দেখো, ঠিক আছে, ধরো এটা একটা সামান্তরিক। আচ্ছা, এখন ধরো এটা হচ্ছে ও ও বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, এই বিন্দুটার নাম আমি দিলাম হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটার নাম আমি দিলাম হচ্ছে বি বিন্দু, এই বিন্দুটার নাম আমি দিলাম সি বিন্দু। তাহলে ও বিন্দুর উপর দুইটা বল কাজ করতেছে। একটা কি, একটা বল হচ্ছে ও এ, আর একটা বল হচ্ছে ও সি। ও বিন্দুর উপরে এই দুইটা বলকে আমি এমন ভাবে প্রকাশ করতে পারতেছি যে তারা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হয়। দেখো তো, এই ও এ আর ও সি কিন্তু সন্নিহিত বাহু। সন্নিহিত মানে কি, লাগা, মানে দুইটা বাহু, যে দুইটা বাহু লেগে আছে একজন একজনের সাথে। তো বলতো ও এ আর ও সি এরা কি সন্নিহিত বাহু? ও এ আর সি বি এরা কি সন্নিহিত বাহু হবে? ও এ আর সি বি না। হ্যাঁ, এরা কিন্তু সন্নিহিত বাহু হবে না। ঠিক আছে, তার মানে সন্নিহিত বাহু হচ্ছে যারা লেগে আছে একজন একজনের সাথে, একজন একজনকে একটা বিন্দুর মাধ্যমে তারা লেগে আছে। হ্যাঁ, তাহলে এখন ও এ আর ও সি হচ্ছে সন্নিহিত বাহু। বেসিক্যালি এরা দুইটা হচ্ছে গিয়ে এই ও বিন্দুর উপর ক্রিয়ারত বল। এদের দ্বারা কিন্তু আমি সামান্তরিকে দুইটা বাহুকে প্রকাশ করতে পারতেছি। তাহলে এই দুইটা বাহুকে নিয়ে যদি একটা সামান্তরিককে তুমি গঠন করো, একটা সামান্তরিক আঁকতে কিন্তু আমাদের দুইটা বাহু লাগে না? যে একটা বাহু হবে, কারণ এই ও এ বাহুটার সমানই মানে কিন্তু হবে সিবি বাহু, ও এ আর সিবি কিন্তু সমানই হবে, আবার ও সি আর এ বি কিন্তু সমানই হবে। তার মানে আমি যদি দুইটা বাহু জানি তখন কিন্তু আমি একটা সামান্তরিক এঁকে ফেলতে পারবো, তাই না? দুইটা বাহু দেওয়া থাকলে কিন্তু তুমি সামান্তরিক আঁকতে পারবে। আচ্ছা, এখন ও এ আর ও সি, তাহলে এরা হচ্ছে সেই সন্নিহিত বাহু যারা হচ্ছে ও বিন্দুতে কাজ করতেছে। তাহলে এই দুইটা বাহু কাজ করতেছে দুই ডিরেকশন, তাহলে এদেরকে দিয়ে আমি এই দুইটা বাহুকে নিয়ে আমি একটা সামান্তরিক তৈরি করলাম, ও এ বিসি, এই সামান্তরিকটা আমি তৈরি করলাম।
এখন কোশ্চেনে যেটা বলতেছে, স্টেটমেন্টে যেটা বলছে, সামান্তরিক সূত্রতে যেটা বলতেছে সেটা হচ্ছে যে এই ও বিন্দুর উপর তারা দুজন কাজ করতেছে না, যে এক ও এ বাহুটা বলতেছে, অর্থাৎ আমি যদি ধরি যে পি বলটা ও থেকে এ এর দিকে নিয়ে যাচ্ছে, আর কিউ বলটা ও বিন্দুকে ও থেকে সি বিন্দুর দিকে নিয়ে যাচ্ছে, তাহলে পি চাচ্ছে ও বিন্দুটাকে এ বিন্দুর দিকে নিয়ে যেতে, আর কিউ বলটা চাচ্ছে ও বিন্দুটাকে সি বিন্দুর দিকে নিয়ে যেতে। এখন বলতো সামান্তরিক সূত্র আমাদেরকে বলতেছে যে না, এই যে ও বিন্দুটা আছে সে এ বিন্দুর দিকেও যাবে না, সে সি বিন্দুর দিকেও যাবে না, সে কোথায় যাবে? সে যাবে বি বিন্দুর দিকে। আর বি বিন্দুটা কি? এই বি বিন্দুটাই হচ্ছে আমাদের এই সামান্তরিকের কর্ণ। তার মানে তাদের লব্ধিটা কোন বরাবর কাজ করতেছে? তাদের লব্ধিটা কাজ করতেছে বেসিক্যালি ওই সামান্তরিকের কর্ণ বরাবর। এটাই হচ্ছে সামান্তরিকের সূত্রে আমাদেরকে বলা হয়েছে যে দুইটা বল, একটা বল কাজ করতেছে ও বিন্দুটাকে এ বিন্দুর দিকে নিয়ে যাচ্ছে, আর একটা বল সি বিন্দুর দিকে নিয়ে যাচ্ছে। এই দুইটা বলকে আমি সামান্তরিকের দুইটা বাহু যদি ধরি, তাহলে তাদের প্রভাবে ও বিন্দুটা আসলে কোথায় যাবে? তাদের প্রভাবে ও বিন্দুটা লব্ধি হবে বি বিন্দুর দিকে, আর বি বিন্দুটা হবে ওই দুই বাহু দিয়ে গঠিত সামান্তরিকের কর্ণ বরাবর। তার মানে তাদের লব্ধিটা কাজ করবে সামান্তরিকের কর্ণ বরাবর। তাদের লব্ধির মান হবে সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য সমান, আর তাদের লব্ধির কোণ হবে সামান্তরিকের কোণের সমান। এবার বলতো সামান্তরিক সূত্রটা বুঝতে পারছো কিনা, স্টেটমেন্ট বুঝতে পারছো কিনা বলতো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো ভালো। এখন দেখো, এখন আমি ধরলাম যে ও বিন্দুর উপর দুইটা বল যেটা কাজ করতেছে তারা হচ্ছে, এখন আমরা তার ফর্মুলা গুলো একটু প্রতিপাদন করি। আমি ধরলাম যে ও বিন্দুর উপর দুইটা বল, একটা পি একটা কিউ, তো এটা হচ্ছে আলফা কোণে কাজ করতেছে, আলফা কোণ। তাহলে পি আর কিউ এর মাঝখানে কোণ হচ্ছে আলফা, ঠিক আছে? তাহলে এটাকে আমি আলফা ধরলাম। এখন আচ্ছা, এখন তাহলে লব্ধিটা কোন বরাবর কাজ করতেছে? লব্ধি আর কাজ করতেছে হচ্ছে গিয়ে, লব্ধি আর কাজ করতেছে আমাদের সামান্তরিক কর্ণ বরাবর। তাহলে লব্ধি তো অবশ্যই কোন একটা নির্দিষ্ট দিকে কাজ করতেছে, তাহলে লব্ধির ডিরেকশনটা তুমি বের করবা কেমন? মানে তোমাকে যদি বলে যে লব্ধি কোন দিকে কাজ করতেছে, তাহলে তোমাকে তো কারো সাপেক্ষে জিনিসটা ক্যালকুলেট করতে হবে। তাহলে তুমি হয়তো বা বলবা, বা আমি হয়তো বা বলবো যে না, এই লব্ধিটা হচ্ছে ও এ বাহুর সাথে থিটা ডিগ্রি কোণ করে সে কাজ করতেছে। আমি যদি বলি যে আমার বাসা হচ্ছে আদিবের বাসা থেকে, আদিবের বাসার সাপেক্ষে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে আমার বাসা, ঠিক আছে? তার মানে আমার বাসাটা বোঝানোর জন্য আমাকে তো আদিবের বাসাটাকে রেফারেন্স ফ্রেম হিসেবে আনতে হইছে না, মানে ওর বাসার সাপেক্ষে। তাহলে আমার লব্ধিটা আসলে ঠিক অবস্থানটা কোথায়, সেই লব্ধিটা কোন দিকে কাজ করতে, যেটা বোঝানোর জন্য আমাকে কোন একটা বাহু তো অবশ্যই লাগবে। তো আমি ধরে নিলাম এটা পি, এই যে ও এ বাহু, তাহলে আমি বললাম যে ও এ বাহুর সাথে সে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমি সূচিত করলাম টোটাল জিনিসটাকে। আচ্ছা, এখন আমাকে বলো তো, ওসি বাহু যদি কিউ হয়, তাহলে এ বি বাহুর মান কত হবে? কিউ। এ বি বাহুর মানও কিন্তু কিউই হবে। আবার ও এ বাহু যদি পি হয়, সি বি বাহুর মানও কিন্তু পি হবে, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, ঠিক আছে? তো এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যখন দুইটা বল আমাদেরকে দেওয়া থাকে, তখন আমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু বের করতে দেয় ফিজিক্সে, যে এই বলের লব্ধি বের করো। লব্ধি বের করা মানে কি? যেহেতু একটা বল, তার মানে তার দুইটা জিনিস আছে, তার হচ্ছে মান আছে, তার হচ্ছে দিক আছে। তাহলে আমাদেরকে যদি বলা হয় আর বের করো, আর বের করা মানে হচ্ছে আর এর মান বের করতে হবে, আর বের করা মানে হচ্ছে আর এর দিক বের করতে হবে, মানে আর এর মান আর দিক বের করতে হবে। এখন আমরা দেখবো যে ফর্মুলাটা কিভাবে আসে, এই ফর্মুলাটা এখন আমরা দেখবো, ঠিক আছে? তাহলে আর এর মান বের করতে হবে। তাহলে আর এর মান বের করার জন্য এখন চলো দেখি কি করা যায়। সো প্রথমে আসো, লব্ধির মান, এটা অনেক পদ্ধতিতে বের করা যায়, আমি একটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো। সো লব্ধির মান বের করবো প্রথমে আমরা, মানে আর এর মান বের করবো। তো লব্ধির মান বের করার জন্য আমাদের এখানে একটু কাজ করতে হবে। লম্ব হয়েছে ঠিক মতো? যাই হোক, তোমরা ধরে নাও এটা হচ্ছে লম্ব হয়েছে, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো, আচ্ছা,
এখন আমাদের হচ্ছে আর বের করতে হবে। আর এর মান বের করার জন্য আমরা সাহায্য নিব পিথাগোরাসের। কিন্তু দেখো তো আমাদের এটা তো সামান্তরিক ছিল, তার মানে এখানে তো পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে না। তাই আমরা যেটা করব, পিথাগোরাস অ্যাপ্লাই করার জন্য সমকোণী ত্রিভুজ লাগে, তো আমরা জোর করে একটা সমকোণী ত্রিভুজ বানাই নিছি। কিভাবে বানাই নিছি? এই জিনিসটাকে বর্ধিত করছে, ও এ বাহুকে বর্ধিত করছে, ও এ বাহুকে ধরো ডি পর্যন্ত বর্ধিত করলাম, ডি পর্যন্ত বর্ধিত করে আমি এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ কিন্তু বানাই ফেলছি, ঠিক আছে? তাহলে এখন আমার এই সমকোণী ত্রিভুজে যদি ভূমি জানা থাকে আর এই সমকোণী ত্রিভুজে যদি লম্ব জানা থাকে, তখন আমি কি করতে পারবো? তখন কিন্তু আমি এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা বের করতে পারবো। অতিভুজই হচ্ছে তার লব্ধি। তাহলে আমাদের টার্গেট হচ্ছে লব্ধিটা বের করা, আর লব্ধি বের করার জন্য আমাদের হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজটা বানাইলাম জোর করে, এই সমকোণী ত্রিভুজের ভূমি বের করতে হবে আর লম্ব বের করতে হবে। আচ্ছা এখন বলো তো, এই সমকোণী ত্রিভুজ যেটা দেখতেছো, এই ত্রিভুজের লম্ব কত আর ভূমি কত? থিটা কোণের সাপেক্ষে লম্ব কত? তোমরা বুঝতেছো না? এবার বুঝলা সমকোণী ত্রিভুজ কোনটা? তোমরা কিছুই বুঝতেছো না? জি ভাই বুঝতেছি তো। জি ভাইয়া। তো তোমরা বলো এটার লম্ব কোনটা ভূমি কোনটা এই সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে? ভাই লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে ওডি। এক্স্যাক্টলি, ভূমি হচ্ছে ওডি। নাইস। তো ভূমি হচ্ছে গিয়ে ওডি। তাহলে এখন আমরা যদি ওডির মান বের করতে পারি, বিডির মান বের করতে পারি, তাহলে কিন্তু আমরা আর এর মান বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তোমরা এটা ফর্মুলাটা জানো, বাট ফর্মুলাটা কিভাবে আসছে ওইটাই আর কি দেখানোর চেষ্টা করছি। একটা জিনিস খেয়াল রাখবা যে কি বলে আমাদের সামান্তরিক হইলে তাদের কিন্তু বিপরীত বাহুগুলা কিন্তু সেম কোণে থাকে। দেখো তো, এইটা যদি আলফা কোণ হয়, এই কোণটা কিন্তু আলফাই হবে, এটা মনে রাখবে। তাদের সামান্তরিক তো দুইজন কিন্তু একই অ্যাঙ্গেলে আছে, আমার আকায় ভুল থাকতে পারে, বাট এটা কিন্তু দুইটাই আলফা হবে, ঠিক আছে? ওইটা আলফা হইলে এটাও আলফা হবে। আর এটা কিন্তু আমরা জানি যে অলরেডি আমরা জানি এটা হচ্ছে, এটা কিন্তু কিউ। হ্যাঁ, এই বাহুটা কিন্তু কিউ। আচ্ছা এখন তোমরা যদি এই আলফা কোণের সাপেক্ষে, তাহলে এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়, এই এবিডি, ত্রিভুজ এবিডি। তাহলে ত্রিভুজ এবিডি অনুযায়ী তোমরা আমাকে বলো দেখি, আলফা কোণের সাপেক্ষে আমরা cos আলফা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? cos আলফা ইজ ইকুয়াল টু ত্রিভুজ এবিডি থেকে, এবিডি এখান থেকে বলো তো cos আলফা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? এডি বাই এবি। এক্স্যাক্টলি, এডি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এবি। এবির মান হচ্ছে আবার কিউ, ঠিক আছে? তাহলে এডি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে কিউ পাচ্ছি। তাহলে এডি এর মান কত? এডি ইজ ইকুয়াল টু কত? এডি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত? কিউ cos আলফা, তাই তো? কিউ cos আলফা, কিউ cos আলফা। আচ্ছা এবার আবার আমরা যদি সাইন আলফা ইউজ করি, তাহলে বলো তো সাইন আলফা ইজ ইকুয়াল টু কত বলা যাবে ত্রিভুজ এবিডি এর মধ্যে? সাইন আলফা ইজ ইকুয়াল টু বিডি বাই এবি। বিডি ডিভাইডেড বাই এবি, মানে হচ্ছে গিয়ে কিউ। তাহলে বিডি ইজ ইকুয়াল টু কত বলা যাবে? বিডি ইজ ইকুয়াল টু বলা যাবে কিউ সাইন আলফা। ওটা হচ্ছে গিয়ে এডি ইজ ইকুয়াল টু কিউ cos আলফা, এটা হচ্ছে কিউ সাইন আলফা। এখন আমাকে বলো দেখি, আমরা তাহলে দেখো আমাদের লম্ব ছিল বিডি, বিডির মান বের করছি, এখন ওডি এর মানও কিন্তু আমরা জানি। ওডি ইজ ইকুয়াল টু কি বলা যায়? ওডি ইজ ইকুয়াল টু কিন্তু আমরা বলতে পারি ওএ প্লাস এডি। ওডি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ওএ প্লাস এডি। দেখো তো এটা পারি কিনা? ওএ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে পি, আবার এডি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে, এডির মান কত বের করলাম? কিউ cos আলফা। দেখো তো এডি ইজ ইকুয়াল টু বের করলাম হচ্ছে কিউ cos আলফা, আর বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা, তাই তো? তাহলে ও এর মান হচ্ছে গিয়ে পি, এই যে এটা হচ্ছে গিয়ে পি, আর এডি এর মান কত? এডি এর মান হচ্ছে গিয়ে কিউ cos আলফা, তার মানে যোগ কিউ cos আলফা। তো এইবার হচ্ছে আমাদের প্রবলেমটা সলভ করার পালা। প্রবলেমটা সলভ করার পালা এখন আমাদের। সো এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ, এখন আমরা কোন সমকোণী ত্রিভুজটা ইউজ করব? কারণ আমরা হচ্ছে কি এই যে এই বড় যে সমকোণী ত্রিভুজটা আছে, আচ্ছা আমার এখানে কালিতে আসতেছে না কেন জানি, যাই হোক তোমরা আশা করি বুঝতে পারতেছো এটা কোনটা কথা বলতেছি আমি। ত্রিভুজ ও বিডি, এখন ত্রিভুজ ও বিডি, ত্রিভুজ ও বিডি সমকোণী ত্রিভুজ, এইটার মধ্যে যদি এখন আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, পিথাগোরাস অ্যাপ্লাই করলে বলো তো অতিভুজ কোনটা? ত্রিভুজ ও বিডি, ত্রিভুজ ও বিডি এর মধ্যে অতিভুজ কোনটা বলো দেখি? ওবি হোল স্কয়ার ইকুয়াল ওডি হোল স্কয়ার প্লাস বিডি হোল স্কয়ার। ওবি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ওডি হোল স্কয়ার যোগ বিডি হোল স্কয়ার, তাই তো?
ওবি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ওডি হোল স্কয়ার যোগ বিডি হোল স্কয়ার, ওডি হোল স্কয়ার যোগ বিডি। ইফাত পরে কথা বলি আমি ক্লাসে, ক্লাসে পরে কথা বলি। হ্যাঁ, এবার হচ্ছে বিডি ওডি ওবি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ওডি হোল স্কয়ার যোগ বিডি হোল স্কয়ার, তাই তো? এখন আবার দেখো ওবি, ওবির মান কত? ওবির মান কিন্তু আর, ওবির মান হচ্ছে আর, তার মানে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওডির মান কত? ওডি, ওডি এর মান হচ্ছে গিয়ে পি প্লাস কিউ কজ আলফা। দেখো তো আমি এখানে বের করে রাখছি ওডি, ওডি মানে হচ্ছে এই যে ভূমিটা, এই পুরো ভূমির মান হচ্ছে আমি যেখানে বের করে রাখছি, ওডি ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমরা ওডির জায়গায় বসাই দেবো পি প্লাস কিউ কজ আলফা হোল স্কয়ার যোগ বিডি এর মান কত? দেখো তো, বিডি হচ্ছে লম্ব, তো বিডি এর মান কত? বিডি এর মান হচ্ছে এই যে এখানে বের করা আছে কিউ সাইন আলফা, তো বিডি জায়গায় বলবে কিউ সাইন আলফা হোল স্কয়ার। তাহলে আমরা দেখি আর এর মান কত আসে। তাহলে এটাকে যদি আমরা ফর্মুলা ভাঙে তাহলে আসবে এ স্কয়ার মানে পি স্কয়ার যোগ কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা যোগ 2p কিউ কজ আলফা যোগ, আর এটা হচ্ছে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, তাই তো? কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। তো এখন দেখো আমাদের ফর্মুলা চলে আসছে আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার যোগ, আমি যদি দেখো তো এই জায়গা থেকে কিউ স্কয়ার আর এই জায়গা থেকে কিউ স্কয়ার যদি কমন নেই, তাহলে কিউ স্কয়ার কমন নিলে আসবে হচ্ছে কজ স্কয়ার আলফা যোগ সাইন স্কয়ার আলফা, আর এখানে পড়ে থাকতেছে হচ্ছে যোগ 2p কিউ কজ আলফা। তাহলে সবশেষে এটা তো মান তো কজ স্কয়ার আলফা যোগ সাইন স্কয়ার আলফা মান 1, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ 2p কিউ কজ আলফা। তার মানে আর এর অথবা লব্ধির মান কত? লব্ধির মান হবে পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ 2p কিউ কজ আলফা। এবং এটাই কিন্তু তোমরা ফর্মুলা হিসেবে শিখে আসতো এতদিন, এটাই তোমরা ফর্মুলা হিসেবে এতদিন শিখে আসতো যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ 2p কিউ কজ আলফা। কিভাবে একটা সামান্তরিকের কর্ণের মান আসলেই পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ 2p কিউ কজ আলফা হয়, আশা করি সেটা এখন তোমরা নিজেরা পারবা। তো এখন আমরা এই সামান্তরিকের কোণটা বের করার চেষ্টা করি, যে তার লব্ধির দিক। আমরা লব্ধির মান বের করলাম, এখন আমরা লব্ধির দিকটাও বের করবো, ঠিক আছে? তো লব্ধির দিক বের করার জন্য আমরা এই চিত্রটা আবার একটু দেখি। আচ্ছা, তো লব্ধির দিক বের করার জন্য আমরা এই চিত্রটা আবার এখানে একটু নিয়ে আসি, তোমরাই বলবা দেখো এখানে কত হবে। তো দেখো তো ত্রিভুজ ও বিডি, হ্যাঁ ত্রিভুজ ও বিডি, ত্রিভুজ ও বিডি ভালোভাবে খেয়াল করো। ত্রিভুজ ও বিডি এই সমকোণী ত্রিভুজের মধ্যে টেন থিটা ইজ ইকুয়াল টু কত হবে? লম্ব বাই ভূমি, তাই তো? আমি বলো তো লম্ব কত? ত্রিভুজ ও বিডির মধ্যে লম্ব কত? বিডি বিডি ডিভাইডেড বাই আর ভূমি হচ্ছে গিয়া ওডি। ওডি। আবার বিডি তো বিডি থাকলো, আর ওডি কে আবার লেখা যায় ও এ যোগ এডি। আচ্ছা, এখন বিডির মান কিন্তু আমি অলরেডি বের করে রাখছি। দেখো বিডির মান হচ্ছে গিয়ে কিউ সাইন আলফা, দেখো এখানে বিডির মান দেওয়া আছে কিউ সাইন আলফা, আর এডির মান হচ্ছে কিউ কজ আলফা, আর ও এর মান হচ্ছে গিয়ে পি, ও তাহলে ওডির মান হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। তার মানে আমরা পাচ্ছি সব মিলে এই যে ও এর মান হচ্ছে গিয়ে ও এ, দেখো তো এই অংশটুকুর মান হচ্ছে গিয়ে পি, আর এই অংশটুকুর মান হচ্ছে গিয়ে কিউ কজ আলফা, আর এই যে এই লম্ব অংশটুকু মানে বিডির মান হচ্ছে গিয়ে কিউ সাইন আলফা। তাহলে আর আমরা যদি মানটা বসাই দিই টেন থিটা ইজ ইকুয়াল টু, তাহলে বিডির জায়গায় কত বসবে? বিডির জায়গায় বসবে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ও এর জায়গায় বসবে পি যোগ কিউ কজ আলফা। তাহলে এই হয়ে গেল আমাদের সামান্তরিকের ক্ষেত্রে যে লব্ধি থাকে সেই লব্ধির দিক দিক মানে থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স করে দিলেই কিন্তু তুমি থিটার মানটা পেয়ে যাবে। টেন থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন কথা হচ্ছে বলবিদ্যার ক্ষেত্রে তোমার এই সিচুয়েশন গুলো একটু কঠিন সিচুয়েশন হইতে পারে, তখন তুমি আসলে কিভাবে এটা অ্যাপ্লাই করবা। তো তোমরা এই জায়গা থেকে দেখে তোমাদের একটা জিনিস বের করতে হবে যে বেসিক্যালি এখানে আসলে আমি আসলে কোনটা বের করছি কার সাপেক্ষে, মানে আমি যে আমার যে ডিরেকশনটা বের করছি, যে আমার লব্ধিটা আসলে ঠিক কোথায় কাজ করতেছে বা কিভাবে কাজ করতেছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, সেটা আমি আসলে হিসাব করছি কার সাপেক্ষে। এটা কেউ বলতে পারবা যে আমি আমার লব্ধির যে থিতাটা, এই থিতাটা বের করছি কার সাপেক্ষে?
ভালোভাবে খেয়াল করে দেখো থিটাটা কার সাথে আছে, এই হচ্ছে আবার লব্ধি আর, সো লব্ধি আর এই থিটাটা আসলে কার সাপেক্ষে আছে, পি এর সাথে না। আমি যে আমার লব্ধিটা বের করছি, আমি লব্ধিটা কি পি এর সাপেক্ষে হিসাব করছি না, যে হ্যাঁ আমাদের যে লব্ধি সেটা হচ্ছে পি বলের সাপেক্ষে থিটা ডিগ্রি কোণে আছে। আমরা এভাবে হিসাব করছি পি বলের সাপেক্ষে থিটা ডিগ্রি কোণে আছে, এভাবেই তো হিসাব করছি। তাহলে আমাদের লব্ধিটা হচ্ছে পি বলের সাপেক্ষে আছে। তাহলে পি বলের সাপেক্ষে যখন তুমি হিসাব করো, যার সাপেক্ষে তুমি কোণ হিসাব করবা সে কিন্তু দেখো এখানে সিঙ্গেল আছে, সে কিন্তু সেখানে পি কিন্তু এখানে একা, পি এর সাথে কিন্তু কেউ নাই। আর উপরে হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই নিচে হচ্ছে কিউ কজ আলফা। কারণ এই জিনিসটা আমি যদি তোমাদের এখানে একটা ডিফারেন্ট সিনারিও দেই, ডিফারেন্ট সিনারিওর মধ্যে তুমি বের করতে পারবা যে আমার লব্ধির মানটা কত হবে আর কোনটা কত হবে। এই কারা কারা বুঝছো, এই পর্যন্ত কারা কারা বুঝতে পারছো আমাকে একটু বলো অনেস্টলি। আমি এরপর নাম ধরে জিজ্ঞেস করবো, পারতে হবে। জি ভাইয়া বুঝতেছি। ওকে, ভেরি গুড। আমি কিন্তু জিজ্ঞেস করবো, যারা রেসপন্স করে না তাদেরকে এখন জিজ্ঞেস করবো। আমি একটা সিনারিও দিতেছি, এগুলো অ্যাপ্লাই করতে জানতো হবে, অ্যাপ্লাই করতে না জানলে সমস্যা। তো ধরলাম এইদিকে হচ্ছে এক্স বল কাজ করতেছে, আর এইদিকে হচ্ছে কি আমাদের ওয়াই বল কাজ করতেছে, ওয়াই বল কাজ করতেছে। এবং আমি ধরলাম যে আমার লব্ধিটা হচ্ছে এই বরাবর আছে, লব্ধিটা হচ্ছে এই বরাবর, এই লব্ধিটাকে আমি ধরলাম হচ্ছে জেড, জেড হচ্ছে কি আমার লব্ধি। আমি বললাম যে লব্ধির ডিরেকশনটা আমি হিসাব করলাম হচ্ছে ওয়াই এর সাপেক্ষে গামা দিয়ে, আর টোটাল কোনটাকে বললাম হচ্ছে ফাই, টোটাল কোনটা ফাই। এখন আমাকে বলো দেখি এই লব্ধির মান, প্রথম হচ্ছে লব্ধির মান জেড ইজ ইকুয়াল টু কত হবে, এটা মুন বলো, লব্ধির মান জেড ইজ ইকুয়াল টু কত হবে। হ্যালো, তোমরা শুনতেছো আমার কথা? জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ বলো, এই লব্ধির মান জেড ইজ ইকুয়াল টু কত হবে। একটা বিন্দুর উপর দুইটা বল কাজ করতে, একটা হচ্ছে এক্স বল আর একটা হচ্ছে ওয়াই বল, তাদের লব্ধি হচ্ছে জেড। তাহলে এই জেড এর মানটা কত হবে, যদি আমার এখানে পি কাজ করতো আর এখানে যদি কিউ কাজ করতো তখন আর কত হইতো, তাহলে ওইভাবে চিন্তা করে বলো তাহলে জেড কত হবে, আর এর মানটা কত, আর এর ফর্মুলা তো তুমি জানো, তাহলে ওই ফর্মুলার মধ্যে এখন জাস্ট তোমার এখানে পি আর কিউ এর জায়গায় এক্স আর ওয়াই বসাই দিলি তো শেষ। বুঝতে পারছো? জি ভাইয়া। তো বলো তো এখানে কত হবে। এখানে ভাইয়া উম, আসিয়া পারবা? ভাইয়া একটু ভাই উপরে দেখান তো। আসিয়া তোমার নেটের প্রবলেম, তোমার নেটের প্রবলেম, তোমার কোনো কথা শোনা যায়নি। হ্যাঁ দেখো উপরে দেখো, এই যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ 2p কিউ cos আলফা, আর যদি লব্ধি থাকে। আদি পারবি এখানে এখানে জেড কত ভাইয়া হবে। জেড ইয়া ওই যে ইয়া ভাইয়া যে জেড জানি ইকুয়াল টু এক্স রুট স্কয়ার ওভার, প্লাস ওয়াই স্কয়ার ইয়া হ্যাঁ প্লাস বলো, 2xy হ্যাঁ এরপরে ওই cos আলফা। cos আলফা কোথায়, এখানে আলফা cos কিন্তু phi নাই। ও আচ্ছা cos cos ফাই হবে। এই যে এই দুইটা, এই হচ্ছে একটা এক্স বল একটা হচ্ছে ওয়াই বল, এক্স বল আর ওয়াই বলের মাঝখানে কাজ করতে হচ্ছে ফাই, ফাই কোণ, ঠিক আছে। ফাই কোণ থাকলে তখন সেটা হবে গিয়ে cos ফাই, আর যদি ফাই কোণ না থাকে আলফা থাকতো তাহলে এটা হয়তো পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ cos আলফা, মানে দুইটা বলের মধ্যবর্তী কোণ, সেই কোণের cos দেওয়া লাগে, তাহলে এটা হবে cos ফাই। মিম তুমি আমাকে বলো 10 গামা ইজ ইকুয়াল টু কত হবে। x sin phi equal to y plus x cos phi. y প্লাস x cos ফাই, ভেরি গুড। এই যে একজন অন্তত বুঝতেছে, আমার এখন একটু ভালো লাগতেছে আর কি। আমার কাছে মনে হলো যে আজকে ক্লাসে তোমরা অনেকে অনেক কিছু বুঝতেছো, বাট জিনিসগুলো কিন্তু খুব একটা কঠিন না এবং এগুলো ইন্টারেস্টিং। তোমরা রেকর্ডটা আরেকবার একটু দেখে নিও, আমার কাছে মনে হয় না এগুলো কঠিন কিছু, কিন্তু এগুলো যদি বেসিক থেকে না পড়ো তাহলে একটু সমস্যা হতে পারে। এই বিভিন্ন সিনারিওর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না, সবসময় কি তোমার আর পি কিউ দিবে নাকি, যে পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ cos আলফা বসাই দিবা, তো কঠিন কিছু আসলে তখন কি করবো, তো এখানে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা এখন এই বলের সামান্তরিক তাহলে আজকে বলের সামান্তরিক সূত্রতে আমরা শেষ করে দিব। তাহলে বলের সামান্তরিক সূত্রের জাস্ট কিছু কেস গুলো আমি একটু আলোচনা করি, ঠিক আছে? নাকি এটা পরের ক্লাসে আলোচনা করব? ভাইয়া নেক্সট ক্লাসে আলোচনা করো ভাইয়া। আচ্ছা তোমরা যেভাবে বলবো ওইভাবেই। তোমরা যদি বলো আরো স্লো যাইতে আমি তাহলে স্লো যাবো। তাহলে নেক্সট ক্লাসে আমরা সামান্তরিক সূত্রের যে কেস গুলো আছে ওই কেস গুলো আলোচনা করব এবং সামান্তরিক সূত্রের কিছু ম্যাথ দেখবো, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসে আজকে করলেই ভালো হইতো, কিন্তু ওই যে অনেকজন নাই, 2-3 জন চলে গেছে দেখলাম, লিভ নিল 6 জন মাত্র আমরা, মানে হ্যাঁ তুমি আচ্ছা সহ। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস থেকে নেক্সট ক্লাস থেকে তাহলে বলবো, ঠিক আছে? জি ভাই।